মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আগের রাতে বেশ খুশি মনেই ঘরে ফিরেছিল রমেশ। পরের দিন সকালে কত কি না তার মাথার মধ্যে চলছিল। মার্বেল পাহাড়ে বেড়াতে যাওয়ার ব্যাপারটা একদিকে তার মনে চিত্তচাঞ্চল্য ঘটাচ্ছে ঠিকই, কিন্তু কোথাও একটা কিন্তু কিন্তু ভাবও তৈরি হচ্ছে মনের মধ্যে। হঠাৎ দরজায় ঘা পড়ল। কে? ও আপনি? দরজা খুলতে রমেশ দেখল সামনে দাঁড়িয়ে অক্ষয়। যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে আমার একটা বিষয়ে আলোচনা করার আছে। কোনো জবাব না দিয়ে রমেশ অপেক্ষায় থাকলো। আপনি এতদিনে এটুকু বুঝেছেন হেমনলিনীর ভালো মন্দের প্রতি আমি উদাসীন নই। এবারও চুপ রমেশ। তার সম্বন্ধে আপনার অভিপ্রায় কি তা জিজ্ঞেস করার অধিকার আমার আছে। আমি অন্নদাবাবুর বন্ধু। কথাটা এবং কথা বলার ধরন দুটোই বেশ খারাপ লাগলো রমেশের, কিন্তু মুখের ওপর জবাব সে দিতে পারে না। তবু মুখ খুলল রমেশ। তার সম্বন্ধে আমার কোনো মন্দ অভিপ্রায় আছে এই আশঙ্কা আপনার মনে আসার কি কোনো কারণ ঘটেছে? দেখুন, আপনি হিন্দু পরিবারে আছেন, আপনার বাবা হিন্দু ছিলেন। আমি জানি পাছে আপনি ব্রাহ্ম ঘরে বিয়ে করেন, এই আশঙ্কায় তিনি আপনাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য দেশে নিয়ে গিয়েছিলেন। এই ব্রাহ্মঘরে বিয়ের আশঙ্কার ব্যাপারটি অক্ষয়ের জানার যথেষ্ট কারণ ছিল, কারণ সুযোগ বুঝে জনান্তিকে আশঙ্কাটি রমেশের বাবার মনে ঢুকিয়েছিল অক্ষয়। কিন্তু কথাটি অক্ষয়ের মুখ থেকে শোনার পরে কিছুক্ষণ রমেশ তাকাতে পারল না অক্ষয়ের দিকে। হঠাৎ আপনার পিতার মৃত্যু ঘটল বলেই কি আপনি নিজেকে স্বাধীন মনে করছেন? তার ইচ্ছা কি? দেখুন অক্ষয়বাবু, অন্যের সম্বন্ধে আমাকে উপদেশ দেবার অধিকার যদি আপনার থাকে তবে দিন, আমি শুনে যাব। কিন্তু আমার বাবার সঙ্গে আমার যে সম্পর্ক, সে ব্যাপারে আপনার কোনো কথা বলার নেই। আচ্ছা বেশ, সে কথা থাক। কিন্তু হেমনলিনীকে বিয়ে করার অভিপ্রায় এবং অবস্থা আপনার আছে কি না সে কথা আপনাকে বলতে হবে। দেখুন অক্ষয়বাবু, আপনি অন্নদাবাবুর বন্ধু হতে পারেন, কিন্তু আমার সঙ্গে আপনার তেমন বেশি ঘনিষ্ঠতা হয়নি। দয়া করে এসব প্রসঙ্গ বন্ধ রাখুন। আমি বন্ধ করলেই যদি এসব কথা বন্ধ থাকে এবং আপনি এখন যেমন ফলাফলের প্রতি দৃষ্টি না রেখে বেশ আরামে দিন কাটাচ্ছেন, এমনই বরাবর কাটাতে পারতেন, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু সমাজ আপনাদের মতো নিশ্চিন্ত মনের লোকের পক্ষে সুখের জায়গা নয়। যদিও আপনারা অত্যন্ত উঁচু দরের লোক, পৃথিবীর কথা বড় বেশি ভাবেন না, তবু চেষ্টা করলে হয়তো এটুকুও বুঝতে পারবেন যে ভদ্রলোকের মেয়ের সঙ্গে আপনি যেরকম ব্যবহার করছেন, এরকম করে আপনি বাইরের লোকের জবাবদিহি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। যাদের আপনি শ্রদ্ধা করেন তাদের লোক সমাজে অশ্রদ্ধা ভাজন করারই রাস্তা তৈরি হচ্ছে তাতে। বেশ, আপনার উপদেশ আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করলাম। আমার যা কর্তব্য তা আমি শীঘ্রই ঠিক করব এবং পালন করব। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, এ নিয়ে আর বেশি আলোচনার প্রয়োজন নেই। অক্ষয় চলে যাবার উপক্রম করছিল, ঠিক সেই সময় এক পোস্টম্যানের প্রবেশ। রমেশবাবু কে? রমেশবাবু কে আছেন? মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি। 1906 সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাস। আজ শুনছেন দ্বিতীয় পর্ব। রমেশবাবু কে? রমেশবাবু কে আছেন? রমেশের নাম করে এসে একটি চিঠি সে দিয়ে গেল। খামের একদিকে রমেশের নাম, অন্যদিকে প্রেরকের পরিচয়ের নিচে লেখা বালিকা বিদ্যালয়ের নাম। রমেশ দ্রুত চিঠিটি হাতে নিয়ে আড়ালে রাখারই চেষ্টা করল। সে কিছু দেখল বা বুঝল কি না, অথবা তার মনে কোনো প্রশ্ন উদয় হলো কি না, তা অবশ্য তার মুখ দেখে বোঝার উপায় ছিল না। বেশ নির্লিপ্ত মুখেই বলে উঠল, আমাকে বাঁচালেন রমেশবাবু। এত দীর্ঘকাল পরে আপনি যে কর্তব্য স্থির করবেন এবং পালন করবেন বলছেন, এতে আমি নিশ্চিন্ত হলাম। আপনার সঙ্গে আলোচনা করার শখ আমার নেই। আসি। অক্ষয়ের এই হঠাৎ হানা দেওয়ার জন্যে মাথাটা এমনিতেই কিছুটা গরম হয়েছিল রমেশের। তারপরে বালিকা বিদ্যালয় থেকে আসা ওই চিঠি তার চিন্তা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
এই বাড়ির ঠিকানা কমলার জানার কথা নয়। নিশ্চয়ই দর্জিপাড়ার ঠিকানায় চিঠি পাঠানোর পর ফেরত গিয়েছিল। তারপর হয়তো স্কুলের তরফে কেউ কোনোভাবেই পূর্ণ ঠিকানা জোগাড় করে থাকবে। কিন্তু কিন্তু অক্ষয় বাবুকে কিছু দেখতে পেল? অক্ষয়কে নিয়ে একটু বিরক্তই থাকে রমেশ। বেমক্কা মন্তব্য, শ্লেষ, বিদ্রুপ এসব ছাড়া যেন কথাই বলতে পারে না লোকটা। হঠাৎই খেয়াল করলো অনেকটা বেলা হয়ে গিয়েছে। এই রে, এত দেরি হয়ে গেল। আজ তো একটু আগেই অন্নদা বাবুদের বাড়ি যাব ঠিক করেছিলাম। কয়েকটা কাজ ছিল যে। চিঠির খামটা তখনকার মতো বন্ধ অবস্থাতেই টেবিলের একটি ড্রয়ারে রাখল রমেশ। মাথা থেকে অক্ষয়ের অকস্মাৎ সাক্ষাৎ এবং চিঠির প্রসঙ্গ দূরে সরিয়ে রেখে ঘরের দরজা বন্ধ করল সে। ধীরে ধীরে হাজির হলো অন্নদাবাবুর চায়ের ঘরে। এ কি রমেশবাবু, আপনার কি অসুখ করেছে? না না, তেমন কিছু না। এ আর কিছু না, হজমের গন্ডগোল, পিত্তাধিক্য। আমি যে পিল ব্যবহার করে থাকি তার একটা খেয়ে দেখো দেখি। বাবা, তোমার আত্মীয় বন্ধুদের মধ্যে এমন বোধহয় কেউ নেই যাকে তুমি এই পিল খাওয়াওনি। কিন্তু তাদের কি এমন উপকার হয়েছে? অনিষ্ট তো হয়নি। আমি যে নিজে পরীক্ষা করে দেখেছি, এ পর্যন্ত যত রকম পিল খেয়েছি এইটি সবচেয়ে বেশি উপকারী। বাবা, যখন তুমি একটা নতুন পিল খেতে শুরু করো তখন কিছুদিন তার অশেষ গুণ দেখতে পাও। তোমরা কিছুই বিশ্বাস করো না। আচ্ছা, এই অক্ষয়কে জিজ্ঞেস করো না দেখি। বলো অক্ষয়। অন্নদাবাবু, আপনার সেই পিল আমাকে আরেকটি দিতে হবে। বড় উপকার হয়েছে। আজ শরীর এমনই হালকা লাগছে। শুনেছ? শোনো শোনো। রমেশ সেই সময় নিঃশব্দে চা খাচ্ছিল। মাঝে মাঝে অক্ষয় তার দিকে কটাক্ষপাত করছিল, যা চোখ এড়ায়নি রমেশের। অন্যদিকে মনে মনে অধৈর্য হয়ে উঠেছিল হেমনলিনী। সকাল থেকে তার মন বেশ প্রফুল্ল ছিল। সে ঠিক করে রেখেছিল আজ রমেশবাবু এলে ছুটি যাপন নিয়ে তার সঙ্গে নানা পরামর্শ করে নেবে। সেখানে নিভৃতে কি কি বই পড়ে শেষ করা হবে তার একটা তালিকা দুজনে মিলে তৈরি করবে ঠিক করেছিল। এজন্যে চায়ের আড্ডা শুরুর আগে রমেশ আসবে এরকমও ঠিক করে রেখেছিল। কারণ চায়ের সময় অক্ষয় বা অন্য কেউ চলে এলে সেই কাজটি করা সম্ভব হবে না। ঠিক সেটাই হয়েছে। রমেশ অন্যদিনের তুলনায় দেরিতে আসায় কোনো এক সুযোগে হেমনলিনী অবশ্য একবার তাকে জিজ্ঞাসাও করেছে, আপনি যে আজ বড় দেরিতে এলেন? হ্যাঁ হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেছে। রমেশের যেন কিছুই মনে পড়ল না। কেন তার আগে আসার কথা ছিল? মনে মনে উত্তেজিত হয়ে উঠেছে হেমনলিনী। সে কোনো মতে চা খাওয়া শেষ করল। ঘরের প্রান্তে একটি ছোট্ট টিপাইয়ের ওপরে কয়েকটা বই ছিল। রমেশের দৃষ্টি আকর্ষণের জন্য সেই বইগুলো তুলে ঘর থেকে বেরোনোর উপক্রম করল। সেই দৃশ্য দেখার পরে যেন চেতনা ফিরল রমেশের। এ কি, ওগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? আজ একবার বইগুলো বেছে নেবেন না? ততক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে হেমনলিনীর। ঠোঁট কাঁপছে। বহু কষ্টে চোখের কোণে গড়িয়ে আসা জল সংবরণ করে কাঁপা গলায় বলল, থাক, বই বেছে আর কি হবে। দ্রুত পায়ে চলে গেল হেমনলিনী। উপরের শয়নঘরে গিয়ে বইগুলো মেঝের উপর ফেলে দিল। সেই আওয়াজটাও পৌঁছল রমেশের কানে। রমেশবাবুর শরীরটা আজ তেমন ভালো নেই। সে তো রমেশকে আমি দেখেই বলেছি। শরীরের প্রতি মনোযোগ করা রমেশবাবুর মতো লোকেরা বোধহয় অত্যন্ত তুচ্ছ মনে করেন। ওরা ভাব রাজ্যের মানুষ। খাবার হজম না হলে তা নিয়ে চেষ্টা চরিত্র করাকে গ্রাম্যতা বলে মনে করেন, তাই না? না না, মানে সেরকম কি আর মনে করেন না? আমি মনে করি কি, রমেশবাবু, আমার পরামর্শ শুনুন। অন্নদাবাবুর পিল খেয়ে একটু সকাল সকাল শুতে যান। অন্নদা বাবুর সঙ্গে আজ আমার একটু বিশেষ কথা আছে, সেই জন্যই অপেক্ষা করছি। এই দেখুন, এ কথা আগে বললেই হতো। রমেশবাবু সব কথা পেটে রেখে দেন। শেষকালে সময় যখন প্রায় উত্তীর্ণ হয়ে যায় তখন ব্যস্ত হয়ে ওঠেন। অক্ষয় চলে গেল। রমেশ কিন্তু তখনই কথাটা বলতে শুরু করলো না। আসলে কোন কথা কিভাবে বলা উচিত এ নিয়ে বরাবরই রমেশের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। এখনও তা চলতে থাকলো। সে এক মনে জুতো জোড়ার দিকে দুটি চোখ নিবদ্ধ করে বসে থাকলো। মনের দ্বন্দ্ব কিছুটা কমলে হঠাৎ বলে উঠল, অন্নদাবাবু, আপনি আমাকে আত্মীয়ের মতো আপনার ঘরের মধ্যে যাতায়াত করবার অধিকার দিয়েছেন। তা আমার কাছে যে কত সৌভাগ্যের তা মুখে বলে বোঝাতে পারবো না।
শুধু এটুকু বলেই একটু থামল রমেশ, কারণ পরের বাক্যটি কিভাবে বলবে সেটি তখনও জুচ্ছইভাবে ভাবা হয়ে ওঠেনি। হয়তো আরও কিছুক্ষণ চুপ করে থাকতো সে। তাকে বাঁচালেন খোদ অন্নদাবাবুই। বললেন, বিলক্ষণ, তুমি আমাদের যোগেনের বন্ধু, তোমাকে ঘরের ছেলে বলে মনে করবো না তো আর কি মনে করব? তারপরেও রমেশ কিছু বলতে পারল না। রমেশকে ভরসা দিতে অন্নদাবাবু বললেন, রমেশ, তোমার মতো ছেলেকে ঘরের ছেলে করতে পারা আমারই কি কম সৌভাগ্য? রমেশ বেচারা তখনও চুপ, আর নিজেকে আটকে রাখতে পারলেন না অন্নদাবাবু। যে লক্ষ্যে রমেশ শত চেষ্টা করেও পৌঁছতে পারছে না, অন্নদাবাবু সেই জায়গাটিতেই পৌঁছে গেলেন। দেখো না, তোমাদের সম্বন্ধে বাইরের লোক অনেক কথা বলতে আরম্ভ করেছে। তারা বলে হেমের বিয়ের বয়স হয়েছে, তার এখন সঙ্গী নির্বাচনের ব্যাপারে সতর্ক হওয়া আবশ্যক। আমি তাদের বলি, রমেশকে আমি খুব বিশ্বাস করি, সে আমাদের সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করতে পারবে না। এরপরেও চুপ করে থাকাটা আর ঠিক হবে না, বুঝতে পারে রমেশ। এবার সে বলে উঠল, অন্নদাবাবু, আমার ব্যাপারে আপনি সবই তো জানেন। আপনি যদি আমাকে যোগ্য পাত্র বলে মনে করেন তবে সে কথা বলাই বাহুল্য। আমরা তো এক প্রকার ঠিকই করে ফেলেছি, কেবল তোমার ওই সাংসারিক দুর্ঘটনার জন্য দিন স্থির করতে পারিনি। কিন্তু বাপু, আর দেরি করা উচিত নয়। সমাজে এই নিয়ে ক্রমেই নানা কথা উঠছে, কি বলো? আপনি যেরকম আদেশ করবেন তা হবে। অবশ্য সবার আগে আপনার মেয়ের মত জানাটা দরকার, তাই না? সে তো ঠিক কথা, কিন্তু সে এক প্রকার জানাই আছে। তবু কাল সকালে সে কথাটা পাকা করে নেব, ঠিক আছে তো? বেশ, আপনার বিশ্রামের দেরি হয়ে যাচ্ছে, আজ তবে আসি। এই এক মিনিট, আমি বলি কি, আমরা ওই জব্বলপুর যাওয়ার আগেই তোমাদের বিয়েটা হয়ে গেলে ভালো হয় না? ও, কিন্তু সে তো আর বেশি দেরি নেই। কেন, এখনো তো দিন 10 আছে। আগামী রবিবারে যদি তোমাদের বিয়েটা হয়ে যায়, তাহলে তো তারপরেও যাত্রা আয়োজনের জন্য 2-3 দিন সময় পাওয়া যাবে। ও আচ্ছা। রমেশ, এত তাড়াহুড়ো করতাম না, বুঝেছ? আসলে আমার শরীরের জন্যই ভাবনা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাই হোক। আমি তাহলে আসি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। এই যে আরেকটা পিল নিয়ে যাও, নেবে না? আসি, ধন্যবাদ। বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ভেবেছিল রমেশ, কিন্তু সেই বিয়ে যে এত দ্রুত তার জীবনে এসে পড়বে বুঝতে পারেনি। অবশ্য তাতে খুব অসুবিধে হবে এরকমটা মনে করল না সে। বরং অন্নদাবাবুর বাড়ি থেকে ফেরার পর বেশ উৎফুল্লই ছিল। রাতের দিকে হঠাৎ তার মনে পড়ল সকালে আসা চিঠিটার কথা। ও, এই চিঠিটা না? চিঠিটায় কি আছে একবার দেখি তো। কমলার চিঠি। প্রিয় তমাশু, আমার আর বোর্ডিং স্কুলে ভালো লাগছে না। কয়েকজন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে ছাড়া ভালো লাগে না। অনেক রাতে ঘুমাতে পারি না, হোস্টেলের জানলায় দাঁড়িয়ে থাকি। সামনেই পুজোর ছুটি পড়বে বোর্ডিং স্কুলে, আমাকে নিয়ে যেও। আর এখানে থাকতে ইচ্ছে করছে না। ইতি, তোমার প্রিয়তম, কমলা। চিঠি পড়ার পরে ধপ করে নিজের বিছানায় বসে পড়ল রমেশ। কিছুদিন আগেই সে বোর্ডিং স্কুলের কর্ত্রীকে চিঠি লিখেছিল, ছুটির সময়ও যে সে কমলাকে স্কুলে রাখতে চায় সেটা জানিয়েছিল। সে কথা নিশ্চয়ই এখনো জানে না কমলা, তাই এই চিঠি। কি করা উচিত সেটাই তার মাথায় এলো না। পরের দিন সকালে উঠে হাঁটতে চলে গেল ময়দানে। মাথার মধ্যে কিলবিল করছে অনেক ভাবনা। হাঁটতে হাঁটতে সে ভেবে ফেলল কি করবে। বিয়ের পরে হেমনলিনীকে কমলার ব্যাপারে সবকিছু জানাবো। তারপরে কমলাকেও সবকিছু বলার সুযোগ পাবো। এইভাবে সব পক্ষের বোঝাপড়া হয়ে গেলে কমলা স্বচ্ছন্দে বন্ধু ভাবে হেমনলিনীর সঙ্গে বাস করতে পারবে। হ্যাঁ, তবে এখানে এই নিয়ে নানান কথা উঠতে পারে। সেক্ষেত্রে
হাজারিবাগে গিয়ে প্র্যাকটিস করব। ইয়েস, ব্রিলিয়ান্ট আইডিয়া। ময়দান থেকে ফিরে রমেশ গেল অন্নদাবাবুর বাড়ি। সিঁড়িতে হঠাৎ হেমনলিনীর সঙ্গে দেখা। অন্যদিন হলে এরকম সাক্ষাতে কিছুটা আলাপ হতো, কিন্তু আজ হেমনলিনীর মুখ লাল হয়ে উঠল। একটা হাসির আভাব ফুটে উঠল। তারপরে চোখ নিচু করে হেমনলিনী দ্রুত চলে গেল। রমেশ বুঝল অন্নদাবাবুর কথা পাড়া হয়ে গিয়েছে। ঠিক করলো এখন আর নয়, একেবারে বিকেলেই আসবে চায়ের আড্ডায়। নিজের ঘরে ফিরে বেশ উৎফুল্ল ছিল সে। কিছুদিন আগে হেমনলিনীর দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা হারমোনিয়াম কিনে ফেলেছিল, আর তাতে কিছুক্ষণ বেসুরো আলাপ সেরে ফেললো। একটা কবিতার বই খুলল, কিন্তু মনে হলো তাদের ভালোবাসার সুর যতটা উঁচুতে উঠেছে, কোনো কবিতার ভাষা তাকে ছুঁতে পারছে না। অন্যদিকে হেমনলিনী ঘরের সব কাজ খুব দ্রুত শেষ করে ফেলল, কিছুটা বাড়তি উৎসাহে। দুপুরে নিজের শোবার ঘরের দরজা বন্ধ করে জানালার কাছে বসল সেলাই নিয়ে। মুখে পরিপূর্ণ প্রসন্নতার শান্তি, উৎসাহের আতিশয্যে চায়ের সময়ের বেশ খানিকটা আগেই কবিতার বই, হারমোনিয়াম ফেলে রমেশ হাজির অন্নদাবাবুর বাসায়। কিন্তু চায়ের ঘর তো শূন্য। দোতলায় উঠে দেখলে বসার ঘরও ফাঁকা। হেমনলিনী এখনো শোবার ঘর ছেড়ে নামেনি। অন্নদাবাবু এসে টেবিল দখল করে বসলেন। রমেশ চুপচাপ, মাঝে মাঝে শুধু ভিতরে ঘরে যাওয়ার দরজার দিকে তাকাচ্ছে। আশা এই বুঝি সেই দরজা দিয়ে ঢুকবে হেমনলিনী, কিন্তু শব্দ হলো অন্য দরজায়। ঢুকে বললেন অক্ষয়। এই যে রমেশবাবু, কি কাণ্ড বলুন, আমি আপনার বাসাতেই গেছিলাম। শুনেই রমেশের মুখে একটা কালো ছায়া পড়ল। অক্ষয় একটু থামল, নজর রমেশের মুখের দিকে। এই প্রতিক্রিয়াটি যেন সে দেখতে চাইছিল। ভয় কিসের রমেশবাবু? আপনাকে আক্রমণ করতে যাইনি। কি কাণ্ড! শুভ সংবাদে অভিনন্দন প্রকাশ করা তো বন্ধু বান্ধবের কর্তব্য, তাই পালন করতে গেছিলাম। কিছুটা যেন হাঁপ ছাড়ল রমেশ। অক্ষয়ের কথা বলায় অন্নদাবাবুর আবার মনে পড়ল হেমনলিনী এখনো গড় হাজির। তিনি উপরে চলে গেলেন হেমনলিনীকে ডাকতে। হেম, এ কি এখনো সেলাই নিয়ে বসে আছো? চা তৈরি যে, রমেশ অক্ষয় এসেছে। বাবা, আমার চা উপরে পাঠিয়ে দাও, আজ আমি সেলাইটা শেষ করতে চাই। ওই তোমার দোষ হেম, যখন যেটা নিয়ে পড়ো তখন আর কিছুই খেয়াল করো না। যখন পড়া নিয়েছিলে তখন বই কোল থেকে নামাতে না, এখন সেলাই নিয়ে পড়েছ, এইবার সব কিছু বন্ধ। না না, সেসব হবে না। চলো নিচে গিয়ে চা খাবে, চলো চলো। অন্নদাবাবু জোর করে হেমনলিনীকে নিচে নিয়ে এলেন। চায়ের ঘরে ঢুকে হেমনলিনী কারো দিকে তাকালো না, ব্যস্ত হয়ে উঠল চা ঢালার জন্য। হেম, ও কি করছো? আমার পেয়ালায় চিনি দিচ্ছ কেন? আমি তো কোনো কালই চিনি দিয়ে চা খাই না। ও এই মা, আমি বদলে দিচ্ছি। আজ উনি ঔদার্য সংবরণ করতে পারছেন না, সকলকেই মিষ্টি বিতরণ করবেন। অক্ষয়ের প্রচ্ছন্ন বিদ্রুপ সবচেয়ে বেশি অসহ্য লাগলো রমেশের। এই লোকটার সঙ্গে আর যাই হোক, বিয়ের পরে কোনো সম্পর্ক রাখা যাবে না। রমেশবাবু, বলছিলাম কি, আপনার নামটা বদলে ফেলুন। হঠাৎ এই রসিকতা ভরা মন্তব্যের কারণ একেবারেই বুঝতে পারেনি রমেশ। কেন বলতে পারবেন? অক্ষয়ের হাতে খবরের কাগজ, একটা নির্দিষ্ট খবরের দিকে আঙুল দেখিয়ে মিটিমিটি হাসছে। এই দেখুন, আপনার নামের একজন ছাত্র অন্য লোককে নিজের নামে চালিয়ে পরীক্ষা দিয়ে পাশও করেছিল, হঠাৎ ধরা পড়েছে। এবার কথাটা যেন আঘাত করলো হেমনলিনীকে। সে জানে রমেশ মুখের ওপর উত্তর দিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে রমেশকে আঘাত করে অক্ষয় যা বলে এসেছে এতদিন, তার প্রতিঘাত করেছে হেমনলিনী। এদিনও তাই হলো। অক্ষয় নামে অনেক লোক বোধহয় জেলখানায় আছে, তাই না? এই দেখুন, বন্ধু ভেবে সৎ পরামর্শ দিতে গেলে আপনারা রাগ করেন। দাঁড়ান, আর একটা ঘটনা বলি। আপনি তো জানেন আমার ছোট বোন শরৎ বালিকা বিদ্যালয়ে পড়তে যায়। সে কাল সন্ধ্যের সময় এসে বলল, দাদা, তোমাদের রমেশবাবুর স্ত্রী আমাদের স্কুলে পড়েন। আমি বললাম, দূর পাগলি, আমাদের রমেশবাবু ছাড়া কি আর দ্বিতীয় রমেশবাবু জগতে নেই? শরৎ বলল, তা যেই হন, তিনি তার স্ত্রীর ওপরে ভারী অন্যায় করেছেন। ছুটিতে প্রায় সব মেয়েই বাড়ি যাচ্ছে, তিনি তার স্ত্রীকে বোর্ডিংয়ে রাখার বন্দোবস্ত করেছেন।
সে বেচারা কেঁদে কেটে অস্থির। আমি তখনই মনে মনে বললাম, এ তো ভালো কথা নয়। এই শরৎ যেমন ভুল করেছিল, এমন ভুল তো আরও কেউ কেউ করতে পারে। অক্ষয়, এ কি পাগলের মতো কথা বলছো? এই কোনো এক রমেশের স্ত্রী স্কুলে কাঁদছে বলে আমাদের রমেশ নাম বদলাবে নাকি? কি এ রমেশ, তাই না? এমন সময় হঠাৎ বিবর্ণ মুখে রমেশ ঘর থেকে চলে গেল। কি হলো রমেশ? অক্ষয় বলে উঠল, ও কি রমেশবাবু, এই আপনি রাগ করে চলে গেলেন নাকি? দেখুন দেখি, আপনি কি মনে করেন আপনাকে আমি সন্দেহ করছি? রমেশবাবু, দাঁড়ান দাঁড়ান। অক্ষয় দ্রুত চলে গেল রমেশের পিছনে। হেমনলিনী কেঁদে ফেলল। এ কি কাণ্ড! ও কি হেম, কাঁদিস কেন? বাবা, অক্ষয় বাবুর এ ভারী অন্যায়। কেন উনি আমাদের বাড়িতে ভদ্রলোককে এমন করে অপমান করেন? অক্ষয় ঠাট্টা করে কি একটা বলেছে, এতে এত অস্থির হওয়ার কি দরকার ছিল? এরকম ঠাট্টা অসহ্য। নিজের ঘরে এসে বেশ চিন্তায় পড়ল রমেশ। কমলাকে নিয়ে এসে যে কি করবে, ফের সেই চিন্তা। হঠাৎ ব্যাঘাত ঘটালো পোস্টম্যান। রমেশবাবু, ও রমেশবাবু, চিঠি আছে। এর মধ্যে কমলার স্বামীর সন্ধান করেছিল রমেশ। ধোপাপুকুর জায়গাটা কোথায় অনেক কষ্টে জানার পরে কমলার মামা তারিণীচরণকে একটা চিঠিও লিখেছিল। সেই চিঠির উত্তরই রমেশের হাতে এসে পৌঁছল। তারিণীচরণ জানিয়েছে, দুর্ঘটনার পরে তাঁর জামাই শ্রীমান নলিনাক্ষের কোনো খবর পাওয়া যায়নি। রংপুরে নলিনাক্ষ ডাক্তারি করতেন। সেখানে চিঠি লিখে আজ পর্যন্ত নলিনাক্ষের ব্যাপারে কোনো সংবাদ তিনি পাননি। নলিনাক্ষের জন্মস্থান কোথায় তা তারিণীচরণের জানা নেই। কমলার স্বামী নলিনাক্ষ বেঁচে আছেন এ আশা রমেশের মন থেকে দূর হয়ে গেল চিঠি পাওয়ার পরে। এর মধ্যে অবশ্য রমেশের কাছে আরও কয়েকটা চিঠি এসেছিল, তার বন্ধুরা লিখেছে সেগুলো। অনেকেই রমেশের বিয়ের কথা জানতে পেরে অভিনন্দন পত্র লিখেছে, কেউ আবার খাওয়ার দাবি করেছে। রমেশ সবাইকে জবাবে লিখেছে সব ব্যাপারটা সে গোপনে রেখেছে। সেদিনের রাতটা কাটলো এই চিন্তাতেই। আর কি গোপন রাখা সম্ভব হবে? পরের দিন বেলার দিকে অন্নদাবাবুর বাড়ির এক চাকর হাজির এক চিঠি নিয়ে। হাতের অক্ষর দেখেই রমেশের বুকটা দুলে উঠল। লিখেছে হেমনলিনী। রমেশ পড়তে শুরু করল। অক্ষয়বাবু কাল আপনার উপরে ভারী অন্যায় করেছেন। মনে করেছিলাম আজ সকালেই আপনি আসবেন, কেন এলেন না? অক্ষয়বাবুর কথা কেন আপনি এত করে মনে নিচ্ছেন? আপনি তো জানেন আমি তার কথা গ্রাহ্যই করি না। আপনি আজ সকাল সকাল আসবেন, আমি আজ সেলাই করব না। চিঠি পড়ে রমেশ বুঝল আগের দিন থেকেই হেমনলিনী রমেশের মনের ব্যথা শান্ত করার জন্যে ব্যগ্র হৃদয় প্রতীক্ষা করে আছে। এমনি করে রাত কেটেছে, সকাল পেরিয়ে গিয়েছে। অবশেষে আর থাকতে না পারে এই চিঠি লিখেছে। রমেশ গতকাল থেকেই ভাবছে আর দেরি না করে হেমনলিনীকে সব কথা খুলে বলতে হবে। কিন্তু কালকের ঘটনার পরে এখন বলা কঠিন হয়ে গেছে। এখন বলতে গেলে মনে হবে যেন অপরাধ ধরা পড়ে যাওয়ায় জবাবদিহির চেষ্টা চলছে। শুধু তাই নয়, অক্ষয়ের যে জয় হবে সেটা দেখা আরো অসহ্য। আচ্ছা, অক্ষয়বাবুর কথা শুনে তো মনে হলো কমলার স্বামী অন্য কোনো রমেশ, এটাই উনি বুঝেছেন। যদি সত্যিটা জানতে পারত তাহলে কি আর এভাবে চুপ থাকতো? না, এতক্ষণে পাড়া মাথায় করত। এর মধ্যে কিছু না কিছু উপায় একটা বের করতেই হবে। রমেশ বাড়ি থেকে বেরোনোর আগেই আরও একটা চিঠি এসে পৌঁছল। এই চিঠি বালিকা বিদ্যালয়ের কর্তৃত্ব থেকে এসেছে। তিনি লিখেছেন, কমলা অত্যন্ত কাতর হয়ে পড়েছে। তাকে এই অবস্থায় ছুটির সময় বোর্ডিংয়ে রাখা সঙ্গত হবে না। আগামী শনিবার স্কুল ছুটি পড়বে, সেই সময় তাকে বিদ্যালয় থেকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী শনিবার কমলাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। এরে, আর রবিবারই তো আমার বিয়ে। রমেশবাবু, আমাকে মাফ করতে হবে। হঠাৎই হুড়মুড়িয়ে রমেশের ঘরে ঢুকল অক্ষয়। এমন একটা সামান্য ঠাট্টায় আপনি এত রাগ করবেন তা জানলে আমি ও কথা তুলতাম না। ঠাট্টার মধ্যে কিছু সত্য থাকলে লোকে চটে যায়, কিন্তু যা একেবারে অমূলক তা নিয়ে আপনি সবার সামনে তো রাগারাগি করলেন কেন?
অন্নদাবাবু কাল থেকে আমাকে ভৎসনা করছেন, হেমনলিনী আমার সঙ্গে কথা বন্ধ করেছেন। আজ সকালে তাদের বাড়িতে গেলাম, তিনি ঘর ছেড়ে চলে গেলেন। আমি কি এমন অপরাধ করেছিলাম বলুন দেখি? না না, এসব বিচার যথাসময় হবে। এখন আমাকে মাফ করবেন, আমার একটা বিশেষ প্রয়োজন আছে। হ্যাঁ, আসি আমি। রোশন চৌকির বায়না দিতে চলেছেন বুঝি? এদিকে সময় কম, আমি আপনার শুভ কাজে বাধা দেব না। আসি। অক্ষয় চলে গেলে রমেশ হাজির হলো অন্নদাবাবুর বাড়িতে। ঘরে ঢুকতেই হেমনলিনীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। রমেশ ঘরে ঢুকতেই হেমনলিনীর মুখে একটা উজ্জ্বল কোমল আভা পড়ল, কিন্তু সে আভা মুহূর্তেই ম্লান হয়ে গেল যখন রমেশ আর কোনো কথা না বলে প্রথমেই জিজ্ঞাসা করল, বলছি অন্নদাবাবু কোথায়? বাবা তার বসার ঘরে আছেন। কেন, তাকে এখনই কি প্রয়োজন? তিনি তো সেই খাবার সময় নেমে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা বিশেষ প্রয়োজন আছে, আর দেরি করা উচিত নয়। ও আচ্ছা বেশ, তবে যান, তিনি ঘরেই আছেন। রমেশ চলে গেল ঘর থেকে। হেমনলিনীর মন কেমন করে উঠল। প্রয়োজন আছে, সংসারে প্রয়োজনেরই কেবল সবুর হয় না। আর ভালোবাসা কি? দ্বারের বাইরে অবকাশ প্রতীক্ষা করে বসে থাকতে হয়। হেমনলিনী সেলাইয়ের সরঞ্জাম বের করে সেলাই করতে লাগলো। ছুঁচ শুধু বাইরে নয়, ফুটতে লাগলো ভিতরেও। রমেশের প্রয়োজনও খুব দ্রুত শেষ হলো না। প্রয়োজন রাজার মতো নিজের পুরো সময় নেয়, আর ভালোবাসা কানা। রমেশ অন্নদাবাবুর ঘরে ঢুকলো। অন্নদাবাবু তখন মুখের ওপর খবরের কাগজ চাপা দিয়ে ঘুমোচ্ছিলেন। রমেশ ঘরে ঢুকে কাঁচতেই চমকে উঠে খবরের কাগজ সরালেন। ও রমেশ, হ্যাঁ, দেখেছো এবারে ওলাওটায় কত লোক মরেছে? বিয়ে এখন কিছুদিন বন্ধ রাখতে হবে, আমার বিশেষ কাজ আছে। হ্যাঁ, সে কি কথা রমেশ? নিমন্ত্রণ যে হয়ে গেছে। না না, এই রবিবারের পরের রবিবার দিন পিছিয়ে দিয়ে আজই পত্রবলি করে দেওয়া যেতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। তুমি তোমাকে অবাক করলে। এ কি মোকদ্দমা যে তোমার সুবিধে মতো তুমি দিন পিছিয়ে মুলতুবি করতে থাকবে? তোমার প্রয়োজনটা কি শুনি তো? না না, সে অত্যন্ত বিশেষ প্রয়োজন, মানে দেরি করলে চলবে না। অন্নদাবাবু কাটা কলা গাছের মতো কেদারায় হেলান দিয়ে পড়লেন। বললেন, দেরি করা চলে না? বেশ, অতি উত্তম কথা। এখন তোমার যা ইচ্ছে হয় করো। নিমন্ত্রণ ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা তোমার বুদ্ধিতে যা আসে তাই হোক। লোকে যখন আমায় জিজ্ঞাসা করবে, আমি বলবো আমি ওসব কিছুই জানি না। তার কি আবশ্যক তিনিই জানেন, আর কবে তার সুবিধে হবে তিনিই বলতে পারবেন। ঠিক আছে তো? রমেশ উত্তর না দিয়ে নতমুখে বসে থাকলো। হেমকে কি সব কথা বলা হয়েছে? না, তিনি এখনো জানেন না। তার তো জানা আবশ্যক, তাই না? তোমার তো একার বিয়ে নয়। আপনাকে আগে জানিয়ে তাকে জানাবো ঠিক করেছি। হেম, হেম, এদিকে এসো। হ্যাঁ যাই। হেমনলিনী দ্রুত পায়ে ঘরের মধ্যে প্রবেশ করল। কি বাবা? বসো। রমেশ বলছেন ওর কি একটা বিশেষ কাজ পড়েছে। এখন ওর বিয়ে করার সময় হবে না। হেমনলিনী যে মুখে রমেশের দিকে তাকালো তাকে বিবর্ণই বলা চলে। রমেশ অপরাধীর মতো নিরুত্তর বসে থাকল। হেমনলিনীর কাছে এই খবরটা যে এভাবে দেওয়া হবে তা প্রত্যাশা করেনি রমেশ। অপ্রিয় কথা হঠাৎ নিতান্ত রূঢ়ভাবে হেমনলিনীকে যেরকম মর্মান্তিক রূপে আঘাত করল, রমেশ তা নিজের ব্যথিত মনে সবটাই বুঝতে পারল। কিন্তু যে তীর একবার বেরিয়ে যায় তা আর ফেরে না। রমেশ যেন স্পষ্ট দেখতে পেল নিষ্ঠুর তীরটি হেমনলিনীর হৃদয়ের ঠিক মাঝখানে গিয়ে বিঁধল। তোমাদেরই কাজ এখন, তোমরা এর যা হয় একটা মীমাংসা করে নাও। বাবা, আমি এর কিছুই জানি না। এই বলে ঝড়ের মেঘের মুখে সূর্যাস্তের ম্লান আভা যেমন মিলিয়ে যায়, সেইভাবেই চলে গেল হেমনলিনী। অন্নদাবাবুর খবরের কাগজ মুখের সামনে তুলে পড়ার ভান করলেন। রমেশ নিস্তব্ধ হয়ে বসে থাকল।
হঠাৎ এক সময় রমেশ চলে গেল। বসার বড় ঘরে গিয়ে দেখল হেমনলিনী জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে। আর কিছুদিন পরে পুজো, কলকাতার রাস্তায় ভিড় বেড়েছে। হেমনলিনীর চোখ সেই ভিড়ের দিকেই আবদ্ধ। রমেশ একেবারে তার পাশে যেতে পারল না। একটু পিছন থেকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে হেমনলিনীকে দেখতে লাগলো। শরতের বিকেল বেলায় জানলায় দাঁড়িয়ে থাকা হেমনলিনীর ছবিটি তার মনে চিরস্থায়ী হয়ে থাকল। রমেশ ধীরে ধীরে হেমনলিনীর কাছে এসে দাঁড়ালো। হেমনলিনীর দৃষ্টি জানলার বাইরে। আপনার কাছে আমার একটি ভিক্ষা আছে। রমেশের গলার বেদনার আভাস টের পেল হেমনলিনী। মুখ ফিরিয়ে তাকালো। তুমি আমাকে অবিশ্বাস করো না। এই প্রথম হেমনলিনীকে তুমি বলল রমেশ। এই কথা আমাকে বলো যে যে তুমি আমাকে কখনো অবিশ্বাস করবে না। আমি অন্তর্যামীকে অন্তরে সাক্ষী রেখে বলছি, তোমার কাছে আমি কখনো অবিশ্বাসী হব না। রমেশের আর কথা বেরোল না। তার চোখের প্রান্তে জল দেখা দিল। হেমনলিনীও তখন চোখে জল নিয়ে রমেশের দিকে তাকালো। তার দু চোখ বেয়ে জলের ধারা নামতে লাগলো। জানলার সামনে দাঁড়িয়ে দুজনের মধ্যে বাক্যবিহীন শান্তি ও সান্ত্বনার একটা দৃশ্য রচনা হয়ে গেল। কিছুক্ষণ এভাবেই থেকে গেল দুজন। শেষে মুখ খুলল রমেশ। কেন আমি এখন 1 সপ্তাহের জন্য বিয়ে স্থগিত রাখার প্রস্তাব দিয়েছি, তার কারণ কি তুমি জানতে চাও? হেমনলিনী নীরবে মাথা নেড়ে জানালো, সে জানতে চায় না। বিয়ের পরে আমি তোমাকে সব কথা খুলে বলবো হেম। এই কথাটায় হেমনলিনীর গালের কাছটা একটু রাঙা হয়ে উঠল। আজ দুপুরে খাওয়ার পরে হেমনলিনী যখন উৎসুক চিত্তে কাজ করছিল, তখন সে অনেক হাসি গল্প, নিভৃত পরামর্শ, অনেক ছোটখাটো সুখের ছবি মনে এঁকেছিল। কিন্তু এই যে অল্প কয়েক মুহূর্তে দুই হৃদয়ের মধ্যে বিশ্বাসের মালা বদল হয়ে গেল, এই যে চোখের জল ঝরে পড়ল, কথাবার্তা কিছুই হলো না। কিছুক্ষণের জন্য দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকলো। এর নিবিড় আনন্দ, এর গভীর শান্তি, এর পরম আশ্বাস সে কল্পনাও করতে পারেনি। তুমি একবার বাবার কাছে যাও, তিনি বিরক্ত হয়ে আছেন। সব ঠিক হয়ে যাবে, হবে না? বেশ, যাচ্ছি। রমেশ খুশি চিত্তে সংসারের ছোট বড় আঘাত সংঘাত বুক পেতে নেওয়ার জন্য চলে গেল। অন্নদাবাবু ফের রমেশকে ঘরে ঢুকতে দেখে উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চাইলেন। বলছি, নিমন্ত্রণের ফর্দটা যদি আমার হাতে দেন, তবে দিন পরিবর্তনের চিঠিগুলো আজই রওনা করিয়ে দিতে পারি। দিন পরিবর্তনই ঠিক হলো তাহলে? মানে হ্যাঁ, আর অন্য কোনো উপায় দেখছি না। দেখো বাপু, আমি এর মধ্যে নেই। যা কিছু বন্দোবস্ত করার সে তুমিই করবে। আমি লোক হাসাতে পারবো না। বিয়ে ব্যাপারটা যদি নিজের মর্জি অনুসারে ছেলে খেলা করে তোলো, তবে আমার মতো বয়সের লোকের এর মধ্যে না থাকাই ভালো। এই নাও তোমার নিমন্ত্রণের ফর্দ। এর মধ্যে আমি কিছু টাকা খরচ করে ফেলেছি, যদিও তার অনেকটাই নষ্ট হবে। এমনি করে বারবার টাকা জলে ফেলে দিতে পারি এমন সঙ্গতি আমার নেই। রমেশ সব ব্যয় ও ব্যবস্থার ভার নিজের কাঁধেই নিতে প্রস্তুত হলো। সে ওঠার উপক্রম করছিল, এমন সময় অন্নদাবাবু বললেন, রমেশ, বিয়ের পরে তুমি কোথায় প্র্যাকটিস করবে? কিছু স্থির করেছো? কলকাতায় নয়? না, পশ্চিমে একটা ভালো জায়গার সন্ধান করছি। সেই ভালো, পশ্চিমই ভালো। এটুয়া তো মন্দ জায়গা নয়। সেখানকার জল হজমের পক্ষে খুব ভালো। আমি সেখানে মাসখানেক ছিলাম। সেই 1 মাস আমার আহারের পরিমাণ ডবল বেড়ে গেছিল। দেখো বাবু, সংসারে আমার ওই একটিমাত্র মেয়ে। আমি সবসময় ওর কাছে না থাকলে সেও সুখী হবে না, আমিও নিশ্চিন্ত হতে পারবো না। তাই আমার ইচ্ছে একটা স্বাস্থ্যকর জায়গা বেছে নাও। রমেশের একটা অপরাধের সুযোগ পেয়ে নিজের বড় বড় দাবিগুলো করতে শুরু করলেন অন্নদাবাবু। সে সময় রমেশকে তিনি যদি এটুয়া না বলে গাঢ় বা চেরামুঞ্জির কথা বলতেন, তাহলে তখনই সে রাজি হতো।
তবে রমেশ বলল, আগে আমি এটোয়াতেই প্র্যাকটিস করব। এই বলে রমেশ নিমন্ত্রণ প্রত্যাখ্যানের কার্যভার নিয়ে চলে গেল। তার কিছু পরে ঘরে ঢুকলো অক্ষয়। ও অক্ষয়, রমেশ তার বিয়ের দিন 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। না না, আপনি বলেন কি? সে কি কখনো হতে পারে? পরশু যে বিয়ে। হতে না পারাই উচিত ছিল। সাধারণ লোকের তো আর এমন হয় না। কিন্তু আজকাল তোমাদের যেরকম কাণ্ড দেখছি, সবই সম্ভব। অক্ষয় তখনই কিছু বলল না। অত্যন্ত গম্ভীর মুখ করে আড়ম্বর সহকারে কিছুক্ষণ চিন্তা করলো, তারপরে বলল, আপনারা যাকে একবার সৎপাত্র বলে ঠাউরেছেন তার সম্বন্ধে চোখ দুটি বুজে থাকেন। মেয়েকে যার হাতে চিরদিনের মতো সমর্পণ করতে যাচ্ছেন, ভালো করে তার সম্বন্ধে খোঁজ খবর রাখা উচিত। হোক না কেন সে এই স্বর্গের দেবতা, তবু সাবধানের বিনাশ নেই। রমেশের মতো ছেলেকেও যদি সন্দেহ করে চলতে হয়, তবে তো সংসারে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা অসম্ভব হয়ে পড়ে। যে এই যে দিন পিছিয়ে দিচ্ছেন, রমেশবাবু তার কারণ কিছু বলেছেন? না, কারণ তো কিছু বলেনি। জিজ্ঞাসা করলে বলেছে বিশেষ দরকার আছে। অক্ষয় মুখ ফিরিয়ে ঈষৎ একটু হাসল, তারপর বলল, বোধহয় আপনার মেয়ের কাছে রমেশবাবু একটা কারণ নিশ্চয়ই বলেছেন। তা সম্ভব। তাকে একবার ডেকে জিজ্ঞাসা করে দেখলে ভালো হয় না? এই ঠিক বলেছ। হেম, হেম। হেমনলিনী ঘরে ঢুকে অক্ষয়কে থেকে তার বাবার পাশে এমন করে দাঁড়ালো যাতে অক্ষয় তার মুখ দেখতে না পায়। বিয়ের দিন যে হঠাৎ পিছিয়ে গেল, রমেশ তার কারণ তোমাকে কিছু বলেছেন? না। তুমি তাকে কারণ জিজ্ঞাসা করনি? না। আশ্চর্য ব্যাপার। যেমন রমেশ, তুমিও দেখছি তেমন। তিনি এসে বললেন আমার বিয়েতে ফুরসত নেই, আর তুমিও বললে বেশ ভালো, আর একদিন হবে। অক্ষয় হঠাৎ হেমনলিনীর পক্ষ নিয়ে বলল, একজন লোক যখন স্পষ্টই কারণ গোপন করছে, তখন সে কথা নিয়ে তাকে কি কোনো প্রশ্ন করা ভালো দেখায়? তা যদি বলার মতো কিছু হতো তবে তো রমেশবাবু আপনিই বলতেন। হেমনলিনীর মুখ লাল হয়ে উঠল। সে বলল, শুনুন, এই বিষয় নিয়ে আমি বাইরের লোকের কাছে কোনো কথা শুনতে চাই না। যা ঘটেছে তাতে আমার মনে কোনো ক্ষোভ নেই। কথা শেষ করেই হেমনলিনী দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সংসারে বন্ধুর কাজেই সবচেয়ে লাঞ্ছনা বেশি, সেই জন্য আমি বন্ধুত্বের গৌরব বেশি অনুভব করি। আপনারা আমাকে ঘৃণা করুন, আমাকে গালি দিন, রমেশকে সন্দেহ করাই আমার বন্ধুত্বের কর্তব্য বলে জ্ঞান করি। আপনাদের যেখানে কোনো বিপদের সম্ভাবনা দেখি, সেখানে আমি অসংশয়ে থাকতে পারি না অন্যথাভাবে। অক্ষয়, তোমার স্বভাবটা বড় সন্দিগ্ধ। প্রমাণ না পেয়ে কেন তুমি ওকে এই কথাটা বলে যাচ্ছ? দেখুন অন্নদাবাবু, আমার অনেক দোষ আছে। আমি সৎ পাত্রের প্রতি ঈর্ষা করি, সাধু লোককে সন্দেহ করি, ভদ্রলোকের মেয়েদের ফিলোসফি পড়ানোর মতো বিদ্যা আমার নেই, এবং তাদের সাথে কাব্য আলোচনা করার স্পর্ধাও আমি রাখি না। কিন্তু আমি চিরদিন আপনাদের প্রতি অনুরক্ত, আপনাদের অনুগত, এইটুকু অহংকার আমার আছে। আপনাদের কাছে কোনোদিন আমার কিছু লুকোনোর নেই। আপনাদের কাছে আমার 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 সমস্ত দৈন্য প্রকাশ করে ভিক্ষা চাইতে পারি, কিন্তু সিঁধ কেটে চুরি করা আমার স্বভাব নেই। এ কথার অর্থ কি তা কালই আপনারা বুঝতে পারবেন। আসি। নিমন্ত্রণ পিছিয়ে দেওয়ার চিঠি বিলি করতে করতে রাত হয়ে গেল। শুয়ে পড়লেও ঘুম আসছিল না রমেশের। সে ছাদে উঠল। অন্নদাবাবুর বাড়ির দিকে তাকিয়ে দেখল সব নিস্তব্ধ। মনে হলো এ কি বিস্ময়! ওই বাড়িটা জানলার সামনে দাঁড়িয়ে তার মতো একজন সাধারণ লোক কোথা থেকে একদিন আশ্বিনের ক্ষীণ রোদে এক কন্যার পাশে নীরবে দাঁড়িয়ে জীবন ও জগৎকে এক অপরিসীম আনন্দময় রহস্যের মাঝে ভাসমান দেখল। হৃদয়ের ভিতরে আজই কি বিস্ময়! কিন্তু পরক্ষণেই মনে হলো কাল আবার সংগ্রাম করতে বেরোতে হবে। কিন্তু কিন্তু এরকম কেন মনে হচ্ছে? কিছুক্ষণ আগেই প্রেমের যে একটা শাশ্বত সম্পূর্ণ শান্ত মূর্তি দেখলাম, সেই প্রেমকেই এখন সংসারের সংঘর্ষে, জীবনের জটিলতায় পদে পদে ক্ষুব্ধ ক্ষুণ্ণ হতে দেখছি। এর মধ্যে কোনটা সত্যি আর কোনটা মায়া? পরদিন সকালের গাড়িতে যোগেন্দ্র ফিরল পশ্চিম থেকে। আজ শনিবার, পরের দিন তার বোনের বিয়ে।
কিন্তু বাসার দরজার কাছে পৌঁছে উৎসবের কোনো স্বাদগন্ধ পেল না সে। মনে করলো কারোর শরীর খারাপ নয় তো। বাবা, বাবা, এই তো। হেম কেমন আছে? ভালো। আচ্ছা, বিয়ের কি হলো? কাল রবিবারের পরের রবিবার হবে। কেন, কি বলছো? কেন তা তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, রমেশ আমাদের কেবল এইটুকু বলেছে যে তার বিশেষ প্রয়োজন আছে, এই রবিবার বিয়ে বন্ধ রাখতে হবে। বাবা, আমি না থাকলে তোমাদের সব ভুল হয়ে যায়। রমেশের আবার প্রয়োজন কিসের? সে স্বাধীন। বৈষয়িক কোনো গোলযোগ হলে সেই কথা খুলে বলায় কোনো বাধা দেখি না। রমেশকে এত সহজে ছেড়ে দিলে? বেশ তো, তুমি তাকে প্রশ্ন করে দেখো না। যোগেন্দ্র কোনো রকমে এক পেয়ালা চা দ্রুত নিঃশেষ করে চলে গেল রমেশের বাড়ি, কিন্তু সারা শব্দ পেল না। খোঁজাখুঁজি করে সে বাড়ির বেহারাটিকে জিজ্ঞাসা করে জানতে পারল রমেশ ভোরেই কোথাও বেরিয়ে গেছে। ফিরতে 4-5 দিন দেরি হবে। রাগে গজগজ করতে করতে যোগেন্দ্র ফিরে এলো নিজের বাড়ি। কি হলো? যার সঙ্গে বিয়ে হবে তার বাসা পাশেই, অথচ কোনো খবর রাখো না। বাহ 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 বাহ। রমেশের চলে যাবার খবর জানিয়ে আরও ক্ষোভে ফেটে পড়ল যোগেন্দ্র। ও, তোমরা জানো না, তোমরাই জানো না সে কোথায় যাবে, আর তার বেহারাও জানে না সে কোথায় গেছে। এই কেমন লুকোচুরি ভাই? হ্যাঁ, তাই তো। এসব কি? হেমনলিনী উপরের ঘরে আছে জানতে পেরে সোজা সেই ঘরে গিয়ে হাজির হলো যোগেন্দ্র। এই যে দাদা, কখন এলে? তোমাকে তো ঠিক ভালো দেখাচ্ছে না। ভালো দেখানোর কথাও নয়, আমি সব শুনেছি। আচ্ছা, রমেশ তোমাকেও কোনো কারণ বলেনি? তিনি আমাকে কারণ বলতে চেয়েছিলেন, আমি শোনা প্রয়োজন মনে করিনি। যোগেন্দ্র মনে করলো এই বোনের অভিমানের কথা। রমেশ হয়তো তাকে জানিয়েছে কি কারণ। হেমনলিনী যোগেন্দ্রকে বলতে চাইল রমেশের সঙ্গে এই ব্যাপারে কোনো কথা না বলতে। যোগেন্দ্র অবশ্য ছাড়ার পাত্র নয়। শোনো, বিয়ে হয়ে গেলে আমাদের কিছু বলার নেই, কিন্তু বিয়ের আগে অবধি কন্যাপক্ষের অভিভাবকদেরও কিছু কর্তব্য আছে, বুঝলে? এই কথা বলে বাইরের ঘরে যেতেই যোগেন্দ্র দেখা হলো অক্ষয়ের সঙ্গে। এই যে যোগেন, এসেছো? সব কথা শুনেছো তো? এখন তোমার কি মনে হচ্ছে? মনে তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেসব অনুমান নিয়ে মিথ্যে বাদানুবাদ করে কি হবে? এখন কি আর চায়ের টেবিলে বসে সূক্ষ্ম আলোচনার সময়? ইডিয়েট! তুমি তো জানোই সূক্ষ্ম আলোচনা আমার স্বভাব নয়। আচ্ছা, বলতে পারো রমেশ কোথায় গেছে? পারি। কোথায়? এখন তোমাকে সে কথা বলবো। আজ দুপুর 3টের সময় একেবারে তোমাকে রমেশের সঙ্গে দেখা করাবো। আবার দুপুর 3টে? উফ! দর্জিপাড়ায় যে বাসায় রমেশ ছিল সেই বাসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়নি। শনিবার সকালে সেই বাসায় ফিরেছে রমেশ। ঘর দুয়ার সাফ করেছে, তক্তপোষের উপর বিছানা পেতেছে, খাবারের বন্দোবস্তও করেছে। আজ স্কুলে ছুটির পর কমলাকে আনতে হবে। কাজ শেষ হলে রমেশ মনে করল এখনই কমলাকে কিছু বলবে না। বিয়ের পরে হেমনলিনী তাকে ধীরে ধীরে সব জানাবে। কলকাতা থেকে দূরে, পরিচিত সমাজের বাইরে, কমলা হয়তো অতি সহজেই আমাদের সঙ্গে মিশে যাবে। এই সব ভাবতেই ব্যস্ত ছিল রমেশ। হঠাৎ রাস্তায় ভারী গাড়ির শব্দ শোনা গেল, যা থামলো বাসার দরজার কাছে। গাড়ি? তবে কি স্কুল থেকে গাড়িতে কমলাকে পৌঁছে দিতে এসেছে? বাসার নিচে 2জন চাকর ছিল। তারা ধরাধরি করে কমলা তরঙ্গ বারান্দায় এনে রাখলো। তার পিছনে পিছনে কমলা এসে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। কমলা, এসো, ঘরে এসো। দেখি দেখি, আমার হাতে দাও বাক্সটা। এতদিন পরে কমলাকে দেখে অবাক হয়ে গেল রমেশ, যেন তাকে নতুন করে দেখছে। এই কয়েক মাসে অনেক পরিবর্তন এসেছে। পাড়াগাঁয়ে মেয়েটির অপরিস্ফুট অঙ্গে প্রচুর স্বাস্থ্যের যে একটি পরিপুষ্টতা ছিল তা আর নেই। গোলগাল মুখটি ঝরে লম্বা হয়েছে, গাল দুটি কোমল পাণ্ডু বর্ণ। এখন তার ভাবভঙ্গিতে কোনো জড়তা নেই। কমলা গিয়ে দাঁড়ালো জানলার সামনে। তার মুখে তখন শরতের দুপুরের আলো এসে পড়ল। মাথায় কাপড় নেই, লাল ফিতে বাঁধা বেনি পিঠের উপরে পড়ে
রমেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কমলার সৌন্দর্য রমেশের মনে আবঝা হয়ে আসছিল। আজ সেই সৌন্দর্য নতুন করে তাকে চমকে দিল। কমলা, বসো বসো বসো। আচ্ছা, স্কুলে তোমার পড়াশোনা কেমন চলছে? বেশ। এরপরে কি বলবে খুঁজে পেল না রমেশ। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মনে পড়ে গেল, বোধহয় অনেকক্ষণ খাওনি না? তোমার খাবার তৈরি আছে, এখানে আনতে বলি? খাবো না, আমি খেয়ে এসেছি। এ কি, একটা কিছু খাবে না? মিষ্টি না খাও, ফল তো আছে, আতা, আপেল, বেদানা। না। রমেশ আর একবার কমলার মুখের দিকে চেয়ে দেখল। কমলা তখন মুখ নিচু করে ইংরেজি শিক্ষার বইয়ের ছবি দেখছিল। সুন্দর মুখ, সোনার কাঠির মতো নিজের চারিদিকে সত্য সৌন্দর্যকে জাগিয়ে তোলে। শরতের আলো যেন প্রাণ পেল, আশ্বিনের দিন যেন আকার ধারণ করল। অথচ সে নিজে এর কিছু না জেনে চুপ করে বসে বইয়ের ছবি দেখছিল। রমেশ তাড়াতাড়ি উঠে গিয়ে একটি থালায় কতগুলো আপেল, নাশপাতি, বেদানা নিয়ে হাজির হলো। এই কমলা, তুমি খাবে না দেখছি, কিন্তু কিন্তু আমার খিদে পেয়েছে, বুঝলে? আমি তো আর সবুর করতে পারছি না। শুনে কমলা একটুখানি হাসলো। এই অকস্মাৎ হাসির আলোয় দুজনের ভিতরের কুয়াশা যেন অনেকখানি কেটে গেল। রমেশ ছুরি দিয়ে আপেল কাটতে লাগলো, কিন্তু কোনো প্রকার হাতের কাজে রমেশের কিছুমাত্র দক্ষতা নেই। তার একদিকে খিদের আগ্রহ, অন্যদিকে এলোমেলো কাটার ভঙ্গি দেখে বালিকার খুব হাসি পেল। না না, এরকম করে না। সে খিলখিল করে হেসে উঠল। এটা কি কাটার ছিরি? ও, আমি বুঝি ভালো কাটতে পারি না, তাই হাসছো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কেটে দাও দেখি। তোমার বিদ্যে কিরকম আমি দেখি একটু। নাও, এনা এনা। বটি হলে আমি কেটে দিতে পারি, ছুরিতে পারি না। ও বাবা, তুমি মনে করেছো বটি এখানে নেই, তাই তো? আছে। দাঁড়াও দাঁড়াও। চাকরকে ডেকে রমেশ জিজ্ঞাসা করল বটি আছে কিনা। সে জানালো বটি আছে, রাতে আহারের জন্য সব ব্যবস্থাই সে করেছে। এই কিরে, এই একটা বটি দিয়ে যা তো, ভালো করে ধুয়ে নিয়ে আয়। চাকর বটি নিয়ে এলো। এই যে। কমলার জুতো খুলে বটি পেতে নিচে বসল। হাসি মুখে নিপুণ হস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফলের খোসা ছাড়িয়ে চাকলা চাকলা করে কাটতে লাগলো। তোমাকেও খেতে হবে কিন্তু। না। তাহলে আমিও খাবো না। হ্যাঁ, আচ্ছা তুমি আগে খাও, তারপরে আমি খাবো। দেখো, শেষকালে ফাঁকি দিও না কিন্তু। না, সত্যি বলছি, ফাঁকি দেব না। এই নাও। বালিকার এই সত্য প্রতিজ্ঞায় আশ্বস্ত হয়ে রমেশ থালা থেকে এক টুকরো ফল মুখে পুরে দিল। বাহ, বেশ মিষ্টি তো। নাও, এবার এবার তুমি খাও। কিন্তু তার চিবনও বন্ধ হয়ে গেল। হঠাৎ দেখল তার সামনেই দরজার বাইরে দাঁড়িয়ে যোগেন্দ্র ও অক্ষয়। রমেশবাবু মাফ করবেন, আমি ভেবেছিলাম আপনি এখানে বুঝি একলাই আছেন। যোগেন, খবর না দিয়ে হঠাৎ এমন করে এসে পড়াটা ভালো হয়নি। চলো আমরা নিচে গিয়ে বসি। বটি ফেলে কমলা তাড়াতাড়ি উঠে পড়ল। ঘর থেকে বেরোনোর পথেই দুজনে দাঁড়িয়েছিল। যোগেন্দ্র একটুখানি সরে পথ ছেড়ে দিল, কিন্তু কমলার মুখের ওপর থেকে চোখ ফেরালো না। তাকে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করে দেখে নিল। কমলা সংকুচিত হয়ে পাশের ঘরে চলে গেল। আমি আসছি। রমেশ হাতে ফলের টুকরো নিয়ে বসে থাকল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে। কমলা যে অন্য কারো স্ত্রী এ কথা জেনেও রমেশ কমলাকে ফেলে দিতে পারল না। গোপনে তাকে নিয়ে চলে এলো কলকাতায়, ভর্তি করে দিল এক বালিকা বিদ্যালয়ের বোর্ডিংয়ে। সে নিজে ফিরে এলো কলকাতায়, তার পুরনো গলিতে, পুরনো চায়ের আড্ডায়, হেমনলিনীদের পরিবারের আলো ভরা উপস্থিতির কাছে। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি দ্বিতীয় পর্ব। অডিও নাট্যরূপ কুণাল বসু, কথক বিশ্বনাথ বসু, রমেশ ঋতব্রত মুখোপাধ্যায়, অক্ষয় সৌনক কুণ্ডু, যোগেন্দ্র অরিত্র গঙ্গোপাধ্যায়, কমলা ডানা রায়, হেমনলিনী
ইপ্সিতা, অন্নদা অঞ্জন প্রসাদ মজুমদার, অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য, কুণাল বসু, শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং সৌম্য ও শুভ, ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র, কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু, সহকারী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা, পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য, প্রযোজনায় মস্তুর ইউনিয়ন। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।